আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনীর 10 নম্বর অঙ্ক থেকে নিট মুনাফা বের করব। আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি। এখানে একটি অঙ্কতে আছে যে রায়হান এন্টারপ্রাইজ 2017 সালে পাইকারি ব্যবসা করে 25,000 টাকা মোট লাভ করে। 31শে ডিসেম্বর 2017 তারিখে উক্ত প্রতিষ্ঠানের রেয়ামিল ও অন্যান্য তথ্য নিম্নরূপ। এখানে ব্যাংক জমাতিরিক্ত 23,000 টাকা দেয়া আছে, এটা চলতি দায়। ক্রয় ও বিক্রয় যথাক্রমে 22,000 টাকা ও 60,000 টাকা। বিক্রয় ফেরত ও ক্রয় ফেরত যথাক্রমে 3,000 টাকা ও 1,000 টাকা। দিনাদার ও পাওনাদার যথাক্রমে 35,000 টাকা এবং 8,000 টাকা। 10% বিনিয়োগ 1/7/17, অর্থাৎ 2017 সালের জুলাই মাসের 1 তারিখে এই বিনিয়োগটি করা হয়েছে। এটি প্রতিষ্ঠান তখনই বিনিয়োগ করতে পারে যখন তার আর্থিক অবস্থা খুব ভালো থাকে। তো এই যে খাতে তিনি বিনিয়োগ করলেন সেই খাত থেকে তিনি সুদ পাবেন। এখন যেহেতু টাকাটা ডেবিট থেকে দেওয়া আছে, সুদের ক্ষেত্রে সেটা হয় অন্যান্য আয়ের মধ্যে যাবে অথবা অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে। আমি বুঝবো এইভাবে, যেহেতু টাকাটি ডেবিট থেকে দেওয়া আছে, তাহলে এটার পরে যদি আমি সুদ বের করি তাহলে সুদের টাকাটি আমার ক্রেডিট দিকে যাবে। তো ক্রেডিট দিকে যাওয়ার অর্থ হলো সেটা অন্যান্য আয়ের মধ্যে আমাকে দেখাতে হবে। আর ব্যাপারটা যদি এরকম হয় যে টাকা ক্রেডিট দিকে দেওয়া আছে, সেই টাকার পরে আমাকে সুদ বের করতে হবে, তাহলে সেই সুদের টাকাটা আমার ডেবিট দিকে যাবে এবং সেটা অবশ্যই অন্যান্য ব্যয়ের মধ্যে আসবে। আমরা শিক্ষার্থীদেরকে এইভাবে কিন্তু সুদের ব্যাপারটা বুঝিয়ে থাকি। স্থায়ী সম্পদ 80,000 টাকা। যদি সমন্বয় স্থায়ী সম্পদের পরে অপচয় বের করতে বলে তাহলে সেই অপচয়টা পরিচালন ব্যয়ের মধ্যে আসবে, যদিও সেটা বলা নাই। প্যাকিং খরচ 2,000 টাকা। এটা পণ্য যখন বিক্রি করা হয় তখন কিন্তু একটা প্যাকেজিং এর ব্যাপার আছে। এই প্যাকেজিং ব্যাপারটা একটা বিক্রয় সংক্রান্ত খরচ, এটা কিন্তু পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, আমাকে খেয়াল করতে হবে টাকাটা কি ডেবিট এবং ক্রেডিট দুই দিকে দেওয়া আছে কিনা। তো টাকাটি কিন্তু একদিকে দেওয়া আছে, ক্রেডিট দিকে, সুতরাং এটা পুরাতন কুঋণ সঞ্চিতি। মূলধন 1 লক্ষ টাকা। ব্যাংক জমাতিরিক্ত সুদ 5,000 টাকা। এই ব্যাংক জমাতিরিক্ত সুদ আমার অন্যান্য ব্যয়ের মধ্যে আসবে। প্রারম্ভিক মজুত পণ্য 23,000 টাকা এবং হাতে নগদ এখানে 6,000 টাকা। সমন্বয়ে যে তথ্য দেওয়া আছে, সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 20,000 টাকা ও বাজার মূল্য 22,000 টাকা। যদি আমরা মোট লাভ বের করি তাহলে এখান থেকে যে মূল্যটি কম থাকবে সেটা কিন্তু দেখাতে হবে। যদিও নিট মুনাফার সাথে এটা কোনো কাজ নেই। ক্যাশ বাক্সতে 500 টাকার দুটি নোট হারিয়ে গেল, অর্থাৎ দুইটা নোট যদি হারিয়ে যায় তাহলে এখানে অ্যামাউন্ট আসবে 1,000 টাকা। এটা ক্ষতি, এবং এই ক্ষতিটা যেহেতু আকস্মিক ঘটছে যার ফলে এই ক্ষতিটাকে আবার অন্যান্য ব্যয়ের মধ্যে দেখাতে হবে। ধারে পণ্য ক্রয় যথাক্রমে 2,000 টাকা হিসাবভুক্ত হয়। আমরা এখন একটু সমাধানের দিকে খেয়াল করি। মোট লাভ প্রশ্নে প্রদত্ত, তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে আমার 25,000 টাকা দেওয়া ছিল। এখানে এই 25,000 টাকা ধরে কিন্তু আমাকে নিট মুনাফা বের করতে হবে। তো এখন এই মোট লাভ প্রশ্নে প্রদত্ত 25,000 টাকা, তার সাথে পরিচালন ব্যয়টা বাদ দিতে হবে। পরিচালন ব্যয়ের মধ্যে এখানে সর্বপ্রথম প্যাকিং খরচটা কিন্তু এখানে আসবে। প্যাকিং খরচ কিন্তু এখানে 2,000 টাকা এবং সমন্বয় এটা সম্পর্কে কোনো কাজ বলা নেই। তো তোমাদের আগের ভিডিওতে আমি কিন্তু কুঋণ সংক্রান্ত কাজ দেখিয়েছিলাম। সেক্ষেত্রে নিয়ম হলো নতুন কুঋণ সঞ্চিতি কিন্তু সবার আগে আসবে। আমাদের এই অঙ্কের সমন্বয় কিন্তু কোথাও নতুন কুঋণ সঞ্চিতি বলা নেই। যদি নতুন কুঋণ সঞ্চিতি বলা না থাকে তাহলে দ্বিতীয় কাজটি কুঋণ মাইনাস কুঋণ সঞ্চিতি, এটাই কিন্তু আমাকে করতে হবে। এখন আমাদের কুঋণ এই টাকাটি কিন্তু কোথাও দেয়া নেই, না রেয়ামিলে দেয়া আছে এবং না সমন্বয় দেয়া আছে, যার ফলে কুঋণ কিন্তু শূন্য। আর এই যে কুঋণ সঞ্চিতি যেটা রেয়ামিলে দেয়া ছিল, কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি 4,000 টাকা, এটাই পুরাতন কুঋণ সঞ্চিতি, এটা আমাকে এখান থেকে বিয়োগ দিতে হবে। এখন যেহেতু কুঋণের কোনো উদ্বৃত্ত দেয়া নেই, আমাদের নিয়ম কি, কুঋণ থেকে যদি কুঋণ সঞ্চিতির টাকাটা বেশি হয় তাহলে এখানে আমার ব্র্যাকেট দিতে হবে। তো এখানে কুঋণ যেহেতু টাকাটি নেই, সুতরাং এই কুঋণ সঞ্চিতির সম্পূর্ণ টাকায় আমার দ্বিতীয় করে আসবে এবং এই টাকাটাকে আমাকে ব্র্যাকেট দিয়ে দেখাতে হবে, কারণ কুঋণ থেকে আমার কিন্তু কুঋণ সঞ্চিতির পরিমাণটা বেশি। এখন এই যে কুঋণ সঞ্চিতির উদ্বৃত্তটা বেশি আসছে, যদি কখনো কুঋণ সঞ্চিতি মানে যোগ বিয়োগ করার পরে যদি কখনো এখানে মাইনাস আসার অর্থ হলো কি, যে কুঋণ সঞ্চিতির পরিমাণটা বেশি এবং এটাকে ব্যবসার আয় হিসেবে গণ্য করতে হবে। এখন আমার পরিচালন ব্যয়ের মধ্যে মাত্র দুইটা লেনদেন আছে। পরিচালন ব্যয় আছে মাত্র 2,000 টাকা
এবং যেহেতু পুরাতন কুরিন সঞ্চিত টাকা বেশি এবং সেই অ্যামাউন্টটা 4,000 টাকা, তার মানে ব্যয়ের থেকে কিন্তু আমার আয়ের পরিমাণটা কিন্তু এখানে বেশি। যার ফলে ব্যয় থেকে আয়টা বাদ দেওয়ার পরে এখানে যে 2,000 টাকা তোমরা দেখতে পাচ্ছ, এই 2,000 টাকা কিন্তু আসলে আয়ের পরিমাণ, এটা কিন্তু ব্যয় ধরা যাবে না, কারণ যেহেতু পুরাতন কুরিন সঞ্চিত টাকাটা এখানে বেশি দেওয়া আছে। এখন মোট লাভ থেকে আমাকে পরিচালনা ব্যয়টা বাদ দিতে হবে, এটা কিন্তু অঙ্কের নিয়ম। কিন্তু যেহেতু আয়ের পরিমাণটা বেশি, সুতরাং এই মোট লাভের সাথে আমাকে 2,000 টাকা যোগ করতে হবে। যোগ করার পর এখানে 27,000 টাকা, এটাকে বলা হয় পরিচালনা মুনাফা। এটার সাথে আমাকে অন্যান্য আয়টা যোগ করতে হবে। এখন অন্যান্য আয়টা কিন্তু আমাদের ওই প্রশ্নে একটি দেওয়া আছে, সেটা বিনিয়োগের সুদ। এটা পরে 20,000 টাকা পরে 10% ধরতে হবে, সেটা 2,000 টাকা আসে। এখানে কিন্তু দেখানো হয়েছে 1,000 টাকা। তার কারণ এই যে বিনিয়োগটা তিনি কিন্তু বছরের শুরুতে কিন্তু করেননি, তিনি বছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই মাসের 1 তারিখে তিনি বিনিয়োগটি করছেন। অঙ্কের ক্লোজিং মাস হলো ডিসেম্বর। এখন উনি যেদিন থেকে বিনিয়োগ করবেন সেদিন থেকে কিন্তু আমাকে সুদটা কাউন্ট করতে হবে। আমি একটা উদাহরণ দিই এখানে, যে মনে করো একটি প্রতিষ্ঠানে একজন কর্মী জানুয়ারি মাসের 1 তারিখে তাকে নিয়োগ দেওয়া হলো। এখন 1 বছরে তাকে বেতন দিতে হবে 12 মাসের। এখন কোনো কর্মীকে যদি বছরের মাঝামাঝি সময় যদি নিয়োগ দেওয়া হয়, তাকে কিন্তু কখনোই 1 বছরের বেতন দেওয়া হবে না। তিনি যে কয় মাস ওই প্রতিষ্ঠানে কাজ করবেন, তাকে কিন্তু সেই কয় মাসের বেতনটাই কিন্তু ওখানে দেওয়া হবে। ঠিক তদ্রূপ যেহেতু বিনিয়োগটি বছরের মাঝামাঝি সময় করা হয়েছে, সুতরাং এখানে পরিপূর্ণ সুদ এই প্রতিষ্ঠান কিন্তু তার কাছ থেকে পাবেন না, যেখানে তিনি বিনিয়োগ করলেন। তাকে 6 মাসের সুদ ধরতে হবে, কারণ জুলাই মাসের 1 তারিখে বিনিয়োগ করছেন, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর পর্যন্ত আমার কিন্তু এখানে 6 মাসের সুদটা এখানে কাউন্ট করতে হবে। যার ফলে এখানে বকেয়া বিনিয়োগের সুদ এখানে 1,000 টাকা। আচ্ছা, বকেয়া কথা কেন লিখলাম? তার কারণটি, যখন কোনো সুদ বের করা হয় সেটাকে বকেয়ায় ধরতে হবে। এটা আমার আয় হয়েছে, কিন্তু আমি কিন্তু এই টাকাটি কিন্তু এখনো নগদে পাইনি। যার ফলে কোনো সুদ যখন বের করা হবে, সেখানে আমাকে বকেয়া ধরতে হবে। এখানে অন্যান্য আয়ের মধ্যে বকেয়া কথাটি লেখাটা গুরুত্বপূর্ণ না। আমি এখানে বিনিয়োগের সুদটা কিন্তু লিখতে পারতাম, এটা লেখাটা কোনো সমস্যা নাই, কিন্তু আমি লিখেছি কারণ আমাকে বোঝানো দরকার যে আসলে সুদের টাকাটা এখনো পাওয়া যায় না, কিন্তু এটা ভবিষ্যতে নিশ্চিত পাওয়া যাবে। যার ফলে এই আয়টা আমাকে দেখাতে হবে। এবং এখানে 27,000 টাকা পরিচালনা মুনাফার সাথে 1,000 টাকা যোগ করলে এখানে 28,000 টাকা। এবার আমাকে অন্যান্য ব্যয়টা বাদ দিতে হবে। এখানে ক্যাশ বাক্স থেকে 500 টাকার দুটি নোট এখানে হারিয়ে গেল, যার ফলে এটা ক্ষতি হয়েছে। এটাকে আমরা চুরিজনিত ক্ষতিও লিখতে পারি বা বিবিধ ক্ষতি হিসেবে লিখতে পারি। 500 কিন্তু এখানে 1,000 টাকা। এবং র্যামিলে কিন্তু আমার ব্যাংক জমাতে সুদটা দেওয়া ছিল, এটা যেহেতু র্যামিলে দেওয়া আছে, এটা কিন্তু বের করা হয় নাই। আর যেহেতু বের করা হয় নাই, এই সুদের টাকার কাজ কিন্তু আমাকে একবারে দেখাতে হবে, সেটা অন্যান্য ব্যয়ের মধ্যে। দেখো এখানে কিন্তু বকেয়া কথাটা কিন্তু লেখা হয় নাই। তারপরে ব্যাংক জমাতে সুদ এখানে 5,000 টাকা। এখন টোটাল অন্যান্য ব্যয় 6,000 টাকা, এবং এখান থেকে মাইনাস করার পরে আমার নিট মুনাফা দাঁড়ালো এখানে 22,000 টাকা। তো শিক্ষার্থীরা, আমার এই অঙ্কের এই নিট মুনাফা তোমাদের সামনে বের করলাম। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমাদের সামনে ইনশাল্লাহ আগামীতেও আমি এরকম নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। এবং তোমাদের সামনে আমি আর একটি কথা বলতে চাই, আমার এই ভিডিওগুলো তোমরা বেশি বেশি শেয়ার করবে, যাতে তোমরা শেয়ার করার মাধ্যমে অপর শিক্ষার্থীরাও আমার ভিডিও থেকে যেন কিছুটা হলেও শিখতে পারে। কারণ তোমাদের জন্যই কিন্তু আমি কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি। তো সবাই ভালো থাকো।